নমস্কার। ভোট বাংলা নাম দিয়েছে এই অনুষ্ঠানের, ভোট সমাগত বলে। কিন্তু এটাই আমার প্রথম ঘোষিত পডকাস্ট, এবং প্রথম পডকাস্টে আমি বেছে বেছে এমন একজনকে নিয়ে এসেছি যার সঙ্গে বাঙালির পরিচয় আরো নিবিড়ভাবে হওয়া উচিত ছিল, কোনো একটা দুর্বোধ্য কারণে সম্ভবত হয়ে ওঠে। তার একটা রাজনৈতিক পরিচিতি আছে, সেটা হলো তিনি ভারতীয় জনতা পার্টির বালুরঘাট থেকে নির্বাচিত এমএলএ। কিন্তু এই পরিচয়টা তার সব পরিচয়ের মধ্যে আমার মনে হয় সবচেয়ে গৌণ। তার কারণ তিনি একজন যশস্বী অর্থনীতিবিদ, আমাদের প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী। সেই সুবাদে হয়তো উনি আমার প্রতি একটু পক্ষপাত দেখালেন, কষ্ট করে আমার বাড়ি এসছেন। তার চেয়েও বড় কথা, তিনি একসময় আমাদের দুই প্রধানমন্ত্রী, অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং, যারা রাজনীতির প্রশ্নে দুই মেরুর বাসিন্দা সম্ভবত, তাদের চিফ ইকোনমিক অ্যাডভাইসার ছিলেন। এবং দীর্ঘদিন তিনি IMF এর সঙ্গে কাজ করেছেন, ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে কাজ করেছেন, পড়িয়েছেন, তার বেশ কিছু বই আছে। কিন্তু রাজনীতিতে এসে একটা লাভ হয়েছে বাংলার, যে উনি 50 বছর পর বাংলার বাসিন্দা হয়েছেন। কিন্তু বাংলা তার দ্বারা খুব একটা উপকৃত হতে পারেনি, কেননা অনেক তর্জন গর্জন করেও শেষ পর্যন্ত 77-এর বেশি আসন তার দল পেয়ে উঠতে পারেনি। আর পশ্চিমবঙ্গের বিধানসভা তো অধিবেশন হয় শুধু মুখ্যমন্ত্রীর আবল তাবল কথা শোনার জন্য, ফলত সেখানে কোনো বিরোধী নেতা যে বলবেন, সাবেক আমলে আমরা যেটা দেখেছি, তার তো কোনো উপায়ও নেই। ফলে ডক্টর অশোক লাহিড়ীকে আমরা দেখতে পাই সম্বৎসরে একবার রাজ্য বাজেট পেশ করার পরে তিনি একটা প্রোফর্মা প্রেস কনফারেন্স করেন। সেই বাজেটটা কত খারাপ সেটা খুব ভদ্র এবং সুললিত বাংলা গদ্যে আমাদের বোঝাবেন বলে। আর কখনো সখনো, যেহেতু তিনি বিজেপি দলে আছেন, তার উপস্থিতি জানান দিতে কিনা বলতে পারবো না, কিংবা দল তাকে যে টেনে এনেছে সেটা জানান দিতে কিনা তাও বলতে পারবো না। খুবই কচ্ছিত কয়াতীত তাকে আমরা দু একটা সাংবাদিক বৈঠকও করতে দেখি। কিন্তু he is one of the rarest intellectual gentlemen in Bengal politics, যেটা খুব দুর্ভাগ্যজনকভাবে এখন একটা বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে। অশোকবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার আমন্ত্রণ রেখেছেন। আর মোটামুটি আমি তো ঠিকভাবেই আপনাকে বললাম নাকি? বাড়াবাড়ি হয়ে গেল না, বাড়াবাড়িটা সেটা তো আমি এন্টাইটেল। ঠিক আছে, হ্যাঁ, আর অতিথি দেব। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আপনাকে শুরুই করতে চাই যে আপনি 71 সালের কলকাতা ছেড়েছিলেন, তারপরে মোটামুটি স্থায়ীভাবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়েছেন 2021 সাল থেকে। আপনি কেন ফিরলেন, আর এই হঠাৎ দলীয় রাজনীতি করার উদগ্র বাসনাটাই আপনার কেন হলো? সুমন্ত প্রেসিডেন্সি কলেজের আমার থেকে 4 বছরের জুনিয়র। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি বলতে অসুবিধা হবে। হ্যাঁ, না, তুমিও বলতে পারেন, তুইও বলতে পারেন। না, তুমি মেক ইট ইনফর্মাল। এখন ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গ কেন ছাড়ে। পশ্চিমবঙ্গ ছাড়ে, মানুষ বাড়ি ছাড়ে অনেক দুঃখে, অনেক কষ্টে। আমাদের ছেলে মেয়েরা, তোমারও মেয়ে তো বোধহয় বিদেশে রয়েছে, আমারও 3 ছেলে মেয়ের মধ্যে 2 জন বাইরে রয়েছে। এরা যখন যায় তাদেরও আপত্তি করা যায় না, কারণ এখানে সুযোগ সুবিধা এত কম, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি বাকরি, বিজ্ঞান। তো এটাকে আমি বলি সেসেশন। আফ্রিকা থেকে পণ্ডিত লোক নেই, আফ্রিকা থেকে ট্যালেন্টেড লোক নেই। তো আফ্রিকার দেখবে যত, যেই একটা ছেলে কিংবা মেয়ে ভালো করলো চলে গেল। তো যখন এলিট মানে বুদ্ধিজীবী সম্প্রদায় সিসিড করে বা এলিয়েনেটেড হয়ে যায়, তখন সর্বনাশ হয়। তো আমার যেটা মনে হয়েছে বারবার,
যে পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, এখানেই তো জীবনের বিয়ে অবধি এখান থেকেই করেছি। তো খুব ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল যে চেষ্টা করব কিছু ফেরত দেওয়ার, সেই জন্য এসেছি, আর কোনো কারণে নয়। তো তুমি যদি জিজ্ঞেস করো সেই সুযোগ পেয়েছি কি, হয়তো পাইনি, কিন্তু মানুষগুলোকে আবার বুঝতে পেরেছি। আমার তো এই যে একটা অর্ধ শতকের ব্যবধানে বাংলার তিনটি মোস্ট সিগনিফিক্যান্ট রূপান্তর যেটা আপনার চোখে পড়েছে, সেটা একটু বলুন 1 2 3 করে। প্রথম হচ্ছে, আমি এটা বাংলা পরিভাষা এখনো সঠিক খুঁজে পাইনি, কোল্যাপস অফ অ্যাসপিরেশনস, প্রত্যাশার মৃত্যু। প্রত্যাশার মৃত্যু। আগে যেটা ছিল, হিন্দু স্কুলে পড়ে কিংবা বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে পড়ে কিংবা মুর্শিদাবাদ নবাব বাহাদুর স্কুলে পড়ে, ওরা কিংবা যে কোনো কলেজে স্কুল জেলায় স্কুলে, ওখানে ছেলে মেয়েগুলোর প্রত্যাশা ছিল আইএএস হব, বড় চাকরি করব, বিজ্ঞানী হব। এখন যেখানেই যাই দেখি প্রত্যাশার মৃত্যু হয়েছে, এবং ওর ওই প্রাইমারি স্কুলের মাস্টার যদি হতে পারি তাহলেই অনেক, কিংবা সিভিকে যদি চান্স পাই, কিংবা পুলিশের কনস্টেবল, তেমন ওইটা খুব খারাপ লাগে। কারণ যখন প্রত্যাশার মৃত্যু হয় তখন প্রচেষ্টারও মৃত্যু হয়। এই হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, তুমি 3টে বেঁধে দিয়েছো আমাকে, না না 3টে কেন 5টাও বলতে পারবে। 4টে করি। হ্যাঁ, একটা হচ্ছে শিক্ষার একটা সর্বনাশ, শিক্ষার সর্বনাশ। মানে এখন প্রথমত হচ্ছে সরকারি স্কুল আছে, আমি দেখছিলাম কত স্কুল আছে যেখানে 100টার বেশি বাচ্চা আছে, অথচ প্রায় প্রাথমিক স্কুল, একটা মোটে মাস্টার। ক্লাস 1 থেকে 5 অব্দি একটা মাস্টার দিয়ে কি করে হবে? আর ওইখানে সরকারি শিক্ষা ব্যবস্থার থেকে পলায়ন হচ্ছে। একটা তো হচ্ছে জনবিন্যাসের পরিবর্তিত অবস্থা, যে বাচ্চার সংখ্যা আমাদের কমছে আগের থেকে। তো তাছাড়াও যেটা হচ্ছে, এখন সবাই ভেবে নিয়েছে যে সরকারি স্কুলে লেখাপড়া হবে না, তাই বিনামূল্যে সরকারি স্কুল ছেড়ে ওরা যাচ্ছে বেসরকারি স্কুলে, সেখানেও শিক্ষা বেশাতি। শিক্ষা। আর আরেকটা দেখলাম, পরিসংখ্যান দেখলাম, এটা অমর্ত্যবাবুর যে রয়েছে প্রাতিচি ট্রাস্ট, ওরা একটা করেছে প্রতিচি। সে প্রতিচিতে বলছে যে সরকারি স্কুলগুলোতে মাইনে, তো মাস্টারদের মাইনে সরকার দেয়, আর বোধহয় বছরে 12,000 টাকা, 2018 সালে ওরা দেখাচ্ছে 12,000 টাকা দিত সব। তাতে বিদ্যুতের বিল দিতে হবে, চক ডাস্টার পরিষ্কার করা, এই সমস্ত। তোরা হিসেব করে দেখেছে ওখানে 12,000 টাকায় যদি দেখা যায় যে 33,000 করা যেত, তাহলে এটা সমস্যা মিটে যেত। খুব বেশি টাকা নয় ওইটা, সবগুলো প্রাথমিক স্কুল মিলিয়ে হয়তো 150 কিংবা 200 কোটি টাকা লাগবে। তুমি তো দুয়ারে সরকার, আপনার পাড়া আপনার সমাধান এই করে করছেন, কিন্তু এটা নয়। তার ফলে স্কুলগুলোতে তো আমি যাই, আমি প্রাথমিক স্কুলগুলোতে অনেক জায়গায় যাই, এটি আমার প্রাপ্তি। ওখানে যে দেখি হচ্ছে না, মেরামত হচ্ছে না, ঝাড় দেওয়ার লোক নেই, চক ডাস্টার নেই। একটা যে বাচ্চাদের অনুষ্ঠান করবে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, তার জন্য পয়সা নেই। কিছু কিছু খুব কমিটেড যারা মাস্টারমশাই, তারা ওদের সামান্য মাইনের থেকে কিছু চাঁদা করে তুলে করছেন, কিন্তু সেটা তো দীর্ঘমেয়াদী সমাধান নয়। তো প্রথম হচ্ছে শিক্ষার অবস্থা, তারপর উচ্চশিক্ষা। উচ্চশিক্ষা কটা 42টা বোধহয়, হ্যাঁ, আমি বলিনি। আচ্ছা, তো বিশ্ববিদ্যালয়গুলো যে অধিকাংশই যোগ, আর যেগুলো ছিল আমাদের খুব অহংকার ছিল, প্রেসিডেন্সি কলেজ, আর নয় বেসরকারি কলেজের নাম নয় নাই বললাম। দেখি তো শিক্ষার মানের যে সমীক্ষা হয়, সে তো কত পিছিয়ে পড়েছে। এখন তো আমি আমাদের সময় প্রেসিডেন্সি কলেজে অ্যাডমিশন পাওয়া মুশকিল ছিল, এখন তো আসন শূন্য থাকে। এই হলো একটা। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য।
স্বাস্থ্য দেখলাম বোধহয় আমাদের যারা ওই ফার্টাইল রেঞ্জে যে মহিলারা রয়েছেন, প্রজন্মক্ষম মহিলা, প্রজননক্ষম মহিলাদের বোধহয় 70 না 80% রক্ত স্বল্পতায় ভোগে। তো এটা তো কোনো একটা রকেট সায়েন্স নয়, স্বাস্থ্যবান সমাজের লক্ষণ নয়। লক্ষণ। তারপর প্রাথমিক চিকিৎসালয়, আমরা খুব চিৎকার করি যে চিকিৎসা মানে হার্ট সার্জারি হবে, ক্যান্সার হবে। আরে আমাদের দেশের মানুষ তো মরছে সাপ কাটে বলে, ডায়রিয়া হয়ে, জ্বর হয়ে একটা কোনো সময়। কিন্তু প্রাথমিক চিকিৎসালয় হতে পারে। প্রাথমিক চিকিৎসালয়ে আমি যাই, ওখানে দেখলাম 24 ঘন্টা খোলা থাকার কথা। কেন আমার অসুখ তো খালি দিনের বেলায় করবে না, তোমার মেয়ের প্রসব বেদনা তো খালি দিনের বেলায় হবে না, রাত্রিরে হতে পারে। তো এটা খোলা থাকে না। ডাক্তার নেই অনেকগুলোতে, শিক্ষা বেহাল, স্বাস্থ্য বেহাল। স্বাস্থ্য দেখবে তুমি যদি এইগুলোতে, আমি তো এখন গ্রাম বাংলায় থাকি, সবগুলো জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল লেখা আছে বড় বড়, কিন্তু যে দেখো কিছুদিন আগেও আমার হাসপাতালে কোনো ছিল না, অ্যানেস্থেটিস্ট ছিল না, এখন হয়েছে। তারপর বেড যথাযথ নেই, তার অন্যতম কারণ হচ্ছে প্রাথমিক চিকিৎসালয়, কমিউনিটি সেন্টার গুলো, সেগুলো কাজ করছে না। নাহলে তো আমারও তোমারও বেশিরভাগ সময় তো এমবিবিএস ডাক্তার যদি ভালো হয় সে ব্যবস্থা করে দেয়, কোনো তোমার অ্যাপোলো কিংবা পিজিতে যাওয়ার দরকার নেই। সব বেসরকারি লেভেলেও মানুষ চলে সবসময় একটা ডাক্তারবাবু থাকতেন, ডাক্তার যিনি সেই শহরের অভিভাবক। এমন অবস্থা, আমি কতক্ষণ বলবো বলো? না চলবে, আমি একটু মাঝে মাঝে বাটিং করবো। তো যেমন ধরো একটা আমার খুব কৌতূহল হয়েছিল যে একটা লোক মরে গেল, এখন সুমন চট্টোপাধ্যায় কিংবা অশোক লাহিড়ী মরলে একটু মুশকিল আছে, তখন পুলিশ করে নাচানাচি করবে। সাধারণ মানুষ যদি হয় কোনো অসুবিধে নেই, তুমি পুড়িয়ে দাও না। তারপর ডেথ সার্টিফিকেট রেজিস্টার্ড প্র্যাকটিশনার ছাড়া দেওয়ার কথা নয়। গ্রামে নেই, আমার কেউ মারা গেছে, আমি কি আবার সেই হাসপাতালে ছুটবো? পঞ্চায়েত সদস্যই দিয়ে দিচ্ছে, পঞ্চায়েত সই দিয়ে দিচ্ছে। আর ওই যে ডাক্তার, নন রেজিস্টার্ড ডাক্তার, আমি বাজে কথা ব্যবহার করলাম, ওদের ওপর চাপ দেওয়া হয়, দিয়ে দিন না, সরকার চাপ দেয়। তো ডেথ সার্টিফিকেট গুলো যদি দেখো, সেগুলো সবগুলো মানে মরেও শান্তি নেই, মরেও শান্তি। আর হচ্ছে পরিকাঠামো আমি চিৎকার করেই যাচ্ছি, এখনো করছি। NH-34, যেটা আমি মনে করি পশ্চিমবঙ্গের একটা মেরুদণ্ডের মতো। ওই মেরুদণ্ডটাই সোজা নেই। আমার সবচেয়ে সোজা হয়েছে কিন্তু পুরোটা এতদিন লাগবে কেন? আমি তো এখন হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর চলে যাই কতখানি পথ, কিংবা বম্বে থেকে পুনা চলে যাই, বম্বে থেকে আহমেদাবাদ চলে যাই, রাস্তা থেকে মনে হয় জার্মানিতে এসে। আমাদের এই হতভাগা প্রদেশে এই রাস্তার অবস্থা কেন? পরিকাঠামো নেই। আর পরিকাঠামোতে এই কথা, তাও তো আপনি ভাগ্যবান, কেননা যেহেতু আমার শ্বশুরালয় আর আপনার নির্বাচনী কেন্দ্র এক, মানে ইট ওয়াজ অলমোস্ট একটা এপিক্যাল জার্নি ছিল বালুরঘাট যাওয়া। হ্যাঁ, আমি প্রি গৌড় এক্সপ্রেস এর দিনের কথা বলছি, তখন সম্বল বলতে ছিল একটা NBSTC বাস, তাও এত ডাকাত মানে উপদ্রব করতো ওই ফারাক্কার কাছাকাছি জায়গায়, যে সমস্ত উত্তরবঙ্গগামী বাস একসঙ্গে যেত। তার ফলে হোয়াট ওয়াজ দ্য ক্যাজুয়ালিটি হচ্ছে গতি, নিরাপত্তা এত বাড়ত। প্রথমে নামতো কৃষ্ণনগর, তারপরে নামতো বহরমপুর, তারপরে মালদা, তারপরে ডুকডুক করতে করতে যখন বালুরঘাটে আসতো, আর মনে কোনো গতি বলে ব্যাপার নেই, 3 দিন লাগতো মোটামুটি দেহের আবার ভারসাম্য ফিরে পেত। এবার তারও আগে ফেজে শুনেছি মানুষ আসতো ফারাক্কায়, মানে গঙ্গা পারাপার করতো ইয়েতে, নৌকোয়। সেই তুলনায় তো থ্যাঙ্কস টু সাম ডেভেলপমেন্ট, এখন তো ধরুন বহরমপুর টু বালুরঘাট ইজ ভেরি সোয়াঙ্কি।
এটা তোমার মুশকিলটা কি জানো? আমার অনেক সময় মনে হয় উন্নতি তো হয়েছে অতীতের থেকে। তোমার দাদুর যে অবস্থা ছিল তখন তো অ্যান্টিবায়োটিকও অত চালু হয়, তার থেকে তো ভালো আছো। কিন্তু কুপমণ্ডল হলে তো চলবে না, পৃথিবীর অন্যান্য জায়গাটা কত এগিয়ে গেছে। আর বালুরঘাটে তো উন্নতি তো হয়েছে, তবে আমার প্রশ্ন হচ্ছে যথেষ্ট হয়েছে কি? বালুরঘাটে এক সময়, জানি না তুমি শ্বশুরবাড়ি যখন গিয়ে তখন এয়ার সার্ভিস ছিল। হ্যাঁ ছিল, মাঝখানে আবার রেস্টোর হয়েছিল, আমি গেছিলাম, মাঝে মাঝে 2-3 বার গেছি। সে মানে কি প্লেন, উঠলে মনে হতো একেবারে মৃত্যু পর্বতে সই করে উঠেছি। ওখানে দেখো, ওখানে আমি খোঁজ নিয়েছিলাম, আমি চেষ্টা করি তো, চুপচাপ চেষ্টা করি। তো কেন্দ্র সরকার বললো ওদের ফেরত দিয়ে দিতে বলো, ওরা লিজে নিয়েছে 1 টাকায় বালুরঘাট এয়ারপোর্ট, ফেরত দিয়ে দিন করে দিন। রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা লিজে রাখবো। একটা এয়ারপোর্ট ঠিক করে বানাতে কত টাকা লাগে, ওই টাকা কি তার আছে? না বলে দিল। মানে ওইটা আমার অনেক সময় মনে হয় মোদিজি যেমন বলেছিলেন, না খাওঙ্গা না খানে দুঙ্গা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন না করুঙ্গি না করনে দুঙ্গি। তো এই পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা আমার খুব বেসিক এলিমেন্টারি রেকমেন্ডেশন, এই 3টে ঠিক করলে। আর পরিকাঠামোর মধ্যে আমার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা হচ্ছে একটা ডিপ সি পোর্ট, যেটা সাগরে করার কথা ছিল। সাগরে ছিল, তারপর তাজপুর হলো, আমি গিয়েছি 2 জায়গায়, কোথাও তো কোনো দেখলাম ডেপ নেই তো। ডেপ, সাংহাই পোর্ট যে আছে, একটা কজওয়ে বানাও লম্বা 18 কিলোমিটার, তারপর বানাও পোর্ট। সে তো মাঝখানে তো দুবাইয়ের ওই যে খুব বড় মানে জায়ান্ট পোর্ট ইয়েতে তাদের সঙ্গে কথা হয়েছিল, আমার মনে আছে, আমাদের কলকাতার কেভেন্টার অ্যাগ্রো কোম্পানির সঙ্গে টাই আপ হয়েছিল, বাট নাথিং ফ্যাক্টিফাইড। না বাম জমানায় না এই জমানা। মানে আমার তো কেমন ধারণা, কলকাতা বন্দর মরে গেছে, উই ডোন্ট রিকগনাইজ, ডেড ইজ ডেড। হলদিয়া বন্দর ইজ মানে কিছুই না, যা কার্গো হ্যান্ডেল করে সেটা খুব হাস্যকর লেভেল, এবং অধিকাংশ ডোমেস্টিক কার্গো। আর সময় হারিয়ে ফেলছি, কারণ এতে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ আছে। পারাদ্বীপ হয়ে গেছে, ওইদিকে চিটাগং ওরা ইমপ্রুভ করার চেষ্টা করছে, সিটওয়ে হবে মায়ানমারে। আমরা যদি সময় নষ্ট না করে তৈরি করি, তাহলে ফিউচার ইজ গ্রেট, কিন্তু কোনো পরিকল্পনা নেই। একটা ডিপসি পোর্টকে মানে ঘিরে তো একটা মানে রাজ্য তৈরি হয়ে, হ্যাঁ রাজ্য তৈরি হয়ে যায়। আর এইটা ভাবো, গেটওয়ে টু দ্য নর্থ ইস্ট, সিকিম, নেপাল, ভুটান, বাংলাদেশ নেই। তো তোমার অনেক লম্বা উত্তর দিলাম, কেন এসেছিলাম। না, তার মানে সেই স্বপ্ন কি এখনো জাগরুক আছে, না আরো 5 জন ফ্যাটালিস্ট বাঙালির মতো আপনিও ভাবছেন যে না, এই জড়তা মূঢ়তা থেকে বঙ্গবাসীকে উদ্ধার করাটা একটা মূর্খের প্রলাপ বলে মনে হবে? না, আমি তো অ্যাটলাসও নই, প্রমিথিউসও নই, সুতরাং আমার পক্ষে একা করা। তো আশা করছি ভগবানের যদি কৃপা হয় সুযোগ পাবো হয়তো। ওকে, সময় কমে যাচ্ছে। আপনি একটা আপনার বাংলাতে লেখা চমৎকার, আপনার রসবোধ তো খুব টইটম্বুর, আমি জানি, পিছন দিকে এগিয়েছ। আপনি এটাকে নিশ্চয়ই আমাদের এই যে বাস কন্ডাক্টরদের যে লব্জ সেটাকেই ব্যবহার করেছেন। এই যে পিছন দিকে এইভাবে বুক চিতিয়ে এগিয়েছ, এটাকে আপনি কি বলেন? এটা কি ধরুন মেগালোমানিয়া, নাকি এটা বিকৃত মানসিকতা, নাকি ওই 10 কোটি বাঙালিকে একেবারেই গাধা ছাগল ভাবা? কোনটা? আর মেবি এ মিক্সচার অফ অল। আমার মনে হয় এটা একটা ওয়েল ক্যালকুলেটেড পলিটিক্যাল স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে, এ সম্বন্ধে তো কোনো সন্দেহ নেই যে তৃণমূল, বিশেষত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সিপিএম কে হারিয়েছে, হারিয়ে ক্ষমতায় এসছে।
তখন তো মনে হতো 34 বছর ধরে যে শাসন চলছে চিরকাল চলবে। অবিনশ্বর হবে, মার্ক্সবাদের মতোই। মানে ওখানে রাশিয়ায় লেনিনের দেশে মার্কসিজম চলে গেল, চীনে মাও সেতুংয়ের দেশে ডেং শিয়াওপিং এসে চেঞ্জ করলো, কিন্তু এখানে মনে হচ্ছে চলবে। 91 সালে সোভিয়েত ইউনিয়ন উঠে গেল, কিন্তু আমাদের এন্টায়ার ইস্টার্ন ইউরোপ ডেমোক্রেটিক হয়ে গেল। বার্লিন ওয়াল পতন হলো 89। ব্র্যান্ডেনবার্গ। হ্যাঁ, তো এখন আমার মনে হয় এটা হচ্ছে তোমার যদি লং টার্ম স্ট্র্যাটেজি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকে, রাজনৈতিক নেতাদের দোষ দিতে পারবে না। ওরা যাই করুক, আত্মহত্যা তো করবে না। নির্বাচনে জেতাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার মনে হয় তৃণমূল ঠিক করেছে যে এই একটা অনুদান দিলাম, একটা কিছু বেশ দেখানো করে দিলাম, তাতে ভোটটা জিতে যাব। কিন্তু ভোট জিতে 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 এমন একটা অবস্থা হবে, একটা ফিসকাল সংকট তৈরি হবে যে তখন আর এগুলো দেয়া যাবে না। we get into a debt trap. ডেট। তো এটা তুমি যে প্রশ্ন করলে যে এখানে কি হবে, বা এই যে বলছে এগিয়ে বাংলা, এখন এগিয়ে বাংলা বেশি বলে না। ওইটা আমি প্রথম থেকেই চেঁচাচ্ছি, কোথায় এগিয়ে বাংলা তো দেখতে পাচ্ছি না, আমি খুঁজছি এগিয়ে বাংলাকে। তো যেটা হয়, তুমি যেরকম বললে বালুরঘাট, ওখানে যদি থেমে যেতে, যে বালুরঘাটের কত উন্নতি হয়েছে, আগে তো সেই ফারাক্কায় দাঁড়িয়ে থাকতো তো বাসের পেছনে, তা তো আর হয় না সত্যি। কিন্তু আমি যখন বলছি যে আমি হায়দ্রাবাদ থেকে চলে যাচ্ছি ব্যাঙ্গালোর, একই দূরত্ব, এত কম সময়ে, এত আরামে, তাহলে এখানে কেন? একদিকে দেখলে মনে হয় পিছিয়ে গেছে, একদিকে দেখলে মনে হয় এগিয়ে গেছে। তোমরা ওইটাই বলেন, যেমন আমাদের মাথা পিছু আয় বোধহয় 3.2 গুণ বেড়েছে। খুব ভালো কথা, সাধু সাধু। কিন্তু আবার যখন দেখি ভারতবর্ষের কতটা এগিয়েছে, ভারতবর্ষের তো 2011-12 সালে যতটা এগিয়েছিল তার থেকেও একটু বেশি এগিয়ে গেছে। উড়িষ্যা কোথায় গেছে? আমরা ভাবতাম আমরা পূর্ব ভারতে সবচেয়ে উল্টে বাঁধা উড়ে সপ্তম সুরে বাড়িতে লাগিল গালি। তো এখন উড়িষ্যা বোধহয় কত 2010-11 সালে মাথা পিছু আমাদের থেকে এগিয়ে গেছে। আমি হিংসে করছি না, উড়িষ্যা আমারই দেশের প্রদেশ, উড়িষ্যা আমি খুব পছন্দ করি। ওদের বলবো বাহ আরো এগিয়ে চলো, কিন্তু আসাম ইজ অলসো ক্যাচিং আপ। রাজস্থান, যেখানে আমরা বলতাম এই সব মারোয়ারিরা আসে এখানে ব্যবসা করতে, রাজস্থানের মাথা পিছু আয় আমাদের থেকে বেশি। এখন তো মারোয়ারিরা পশ্চিমবঙ্গের ব্যবসা করতে না এসে বাঙালিরা যাবে ব্যবসা করতে রাজস্থানে। বাঙালি অবশ্য যাবে না, বাঙালির সঙ্গে ব্যবসার একটা কোথাও তীব্র বৈরিতা এখনো আছে। 2-4 জন হয়তো ব্যতিক্রম আছে, একটা পূর্ণেন্দু চ্যাটার্জি আছে, সেটা দেখি আর কতদিন ভাঙিয়ে খাবো। না, পূর্ণেন্দু চ্যাটার্জির তো ব্যবসা এখানে নয়, হ্যাঁ, নিউইয়র্কে প্রথম। বাঙালি এরকম অনেক দেখবে, ওই যে বোস, হ্যাঁ বোস তো রয়েছে, অনেক বাঙালি রয়েছে যারা বিদেশ। না, আমি পশ্চিমবঙ্গে বলছি, পশ্চিমবঙ্গে বাঙালি হওয়ারও দরকার নেই, তামিল একটা এসে করুক না ব্যবসা, আমি বলবো বাঙালির ব্যবসা। কারণ যেই পশ্চিমবঙ্গে থাকে সেই আমার কাছে বাঙালি। একদম, যে জল খায় সেই বাংলার জল খায়। আসলে আমরাও তো ওইভাবে দেখতে ভুলে গিয়েছিলাম বলেই গোর্খাল্যান্ড হয়েছিল, যেখানে আমরা আমাদের মতময় যারা ট্রাইবাল হোক আর অবাঙালি, হ্যাঁ ওই অবাঙালি কথাটা হ্যাঁ নন ইংলিশ কেউ বলে না, কিন্তু অবাঙালি, আমরা হচ্ছে অবাঙালি, বাঙালি আর অবাঙালি দুটো জাত একদম। আর অবাঙালি মানেই হচ্ছে বজ্জাত, মুনাফাখোর, যে আমাদের মাথার উপর চেপে বসে থাকে। কিন্তু আবার আমরা প্রথমে ইংরেজের সেবা করলাম বাঙালির চরিত্র ধর্মে, তারপর গুজরাটি আর মারোয়ারিদের করলাম, এখনো করে যাচ্ছি নিজের রাজ্যে। আবার আমাদের মানে নিজেদের আত্মম্বরিতারও কোনো শেষ নেই। তবে ইদানিং আর আত্মম্বরিতা করার লোকও নেই। যেটা হয়েছে সেটা, এই প্রশ্নটাই আমি আবার আসতে চাই, সেটা হচ্ছে একটা সমাজ থেকে তার মধ্যবিত্তের ক্রিমি লেয়ার
যখন কমপ্লিটলি একটা অর্গানিক শিফট হয়ে যায় এবং তাদের সঙ্গে আর সমাজের কোনো যোগ থাকে না, তখন শুধু অর্থনীতি বিপন্ন হয় না, গোটা অস্তিত্বটাই বিপন্ন হয়। ধরুন আজকে বাংলা ভাষার যে করুণ দশা, এই ভাষাতেই তো মাইকেল একদা বলেছিলেন যে পেত্রার যদি ল্যাটিনে সনেট লিখতে পারে তাহলে আমি বাংলাতেও পারি, কারণ আমরা তো সেই বাংলারই উত্তরাধিকারী। এখন বাংলা যদি আপনি দেখেন, বা নিশ্চয়ই চতুর্দিকে বিলবোর্ড টিলবোর্ডে আপনার দেখার দুর্ভাগ্য হয়, বা টেলিভিশনের খবরের ভাষা দেখেন, আপনার মনে হবে না যে আমরা রবীন্দ্রনাথ, বঙ্কিম, শরৎচন্দ্র, প্রমোদ চৌধুরীর উত্তরসূরি। না, এখানে আমার একটা বক্তব্য আছে। আমরা বাঙালির পরিচয়ই ছিল অসুবিধা, সেটা হচ্ছে আমরা দ্বিভাষিক জাতি হিসেবে। এইটাতে আমাদের কুঠারাঘাত করলো বামফ্রন্ট। তার ফলে হলো কি, আজকে যে আপনি বলছেন যে অ্যাসপিরেশন করে গেছে, অ্যাসপিরেশন তৈরি হওয়াও তো একটা কানেক্টের ব্যাপার, তাই না? আমি যদি কুপমণ্ডুকতাকেই মনে করি আমার শিক্ষা, তাহলে তো আমি কুপমণ্ডুকই হব। সো আই ব্লেম দ্য চাইল্ড। একদম। কিন্তু এখানে আমার একটু ব্যতিক্রমী মত রয়েছে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ কত শতাব্দী কিংবা তার আগের শতাব্দীতে আমাদের বাঙালি হিসেবে আমরা পরিচয়। অ্যাভারেজ বাঙালি কি রবীন্দ্রনাথ? না, নয়। কোন রবীন্দ্রনাথের সময়ও ছিল না। সময় ছিল। বিদ্যাসাগর কি অ্যাভারেজ বাঙালি? তো তখন বাঙালি সমাজের যে ছিল, প্রতিনিধিত্ব ছিল, তাতে ছিল বঙ্কিম চ্যাটার্জি, রবি ঠাকুর, বিদ্যাসাগর, ব্রাহ্মণ, তার আগে এরা ব্যতিক্রমী। আর গণতান্ত্রিক পদ্ধতিতে যখন এসছো তখন ছিল ইংরেজ আমল, তখন একটা এলিটিজম চলতো এরকম। এখন গণতান্ত্রিক পদ্ধতিতে আমার মনে হয় একটা চার্নিং বা একটা ঘোরপাক খেয়ে ওই গড়ে যে বাঙালির অবয়ব সেটা বেরিয়ে আসছে। তাতে ক্ষতি নেই, সমান, তাতে মোটেই ক্ষতি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা দেশ চালাচ্ছেন, যারা তাদের প্রতিনিধি, তাদের বলতে হবে যে যেখানে আছো ঠিক কথা, তার থেকে এগোতে হবে। এখন কেমন মনে হয় এগোনোর প্রয়োজনটাই ভুলে গেছে। মানে বাংলায় যা ইচ্ছে তাই বলবো, যা ইচ্ছে তাই কবিতা লিখবো, সেটাকে বলবো আবার খুব ভালো হয়েছে। সেটা তো ঠিক। শুধু তাই নয়, মানে স্পর্ধা কতখানি। বাংলা একাডেমিতে না হয় নিজেদের স্থাপকদের দিয়ে পুরস্কার, এমনকি আমাদের ন্যাশনাল একাডেমি পুরস্কারের জন্য এখানকার আমাদের মানে বুদ্ধিজীবীরা তারা তৎপর হয়েছিল, একমাত্র বাণী বোস রুখে গেছিল বলে সেটা, সেই দুর্ভাগ্যটা আমাদের হয়নি। কিন্তু সেটা বলছি না, আমি বলছি যে মূর্খের আস্ফালন তো দেখছি। আরো একটা জিনিস যেটা অশোক, আপনি কিভাবে ইন্টারপ্রেট করেন জানি না, আমি তো সারা জীবন বুড়িয়া সংবাদপত্রেই কাজ করেছি এবং মোটামুটি ভারতবর্ষের প্রেস কোনোদিন ওয়াজ নট ভেরি ফেভারেবলি ডিসপোজ টুয়ার্ডস লেফট। আমার আনন্দ ভাই ছিলই, আগে মনে হতো কংগ্রেসের মুখপাত্র। আমি বলেওছিলাম একবার আমার সম্পাদককে যে আপনি আমায় কোথায় এনে ফেললে, এই তো আপনার রিপোর্টিং ডিপার্টমেন্ট দেখলে মনে হয় এটা একটা প্রদেশ কংগ্রেসের একটা এক্সটেনশন। এবং প্রদেশ কংগ্রেসের ভিতরে যত সিজন বিটুইন প্রণব দান, বরকত সাহেব, সব রিফ্লেক্টেড হচ্ছে রিপোর্টারদের মধ্যে। সো মাচ সো যে আমি দেখেছি একজন আরেকজনের সঙ্গে মারপিটও করছে, তুই প্রণবের চামচা, তুই বরকতের চামচা, এর বাইরে কিছু ছিল না। আমি বলবো না নিজের কথা নিজে, অভিকবাবু অফকোর্স প্লেড বলস, I know we cannot have we and their relationship. ঠিক আছে, একদম। যখন বিজেপি এলো তখন বিজেপি ওয়াজ সাচ অ্যান আননোন কোয়ান্টিটি ফর আস। তখন আমি একটা বদমাইশ ছেলেকে, লালকৃষ্ণ আডবাণীর খুব ঘনিষ্ঠ আছেন, এই সুবাদেই নিয়ে নিলাম যে একটা ইনরোড করা খুব দরকার। তখন থেকে আমরা কিন্তু বামেদের বিরুদ্ধে। কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি সেটাকে কিভাবে ব্যাখ্যায়িত করা যায় আমার মাথায় সেটাই ঢোকে না। দিস ইজ নট এ সাবঅল্টার্ন রাজ। সাবঅল্টার্ন রাজ তো হেমন্ত সোরেনও চালায়,
ভারতবর্ষের বহু চিফ মিনিস্টার এখন একেবারে অন্তজ শ্রেণীর না হলেও আদার ব্যাকওয়ার্ড ক্লাসের তো বটেই, কিন্তু সেখানে তো একটা অশোক গেহলট থাকলে বা আপনাদের এই নতুন যে ভদ্রলোক হয়েছেন তাদের তো রাজস্থানের অগ্রগতি ঠেকায় না। নরেন্দ্র মোদী ইজ অ্যান ওবিসি, তেলি সম্প্রদায়ের মানুষ বলে আমি জানি। একদম। হ্যাঁ, তো তিনি যখন গুজরাটে থাকেন তখন তো গুজরাট বিকামস এ শোকেস অফ ইন্ডিয়ান ডেভেলপমেন্ট। এখানে একটা জিনিস বলি। সাবঅল্টারনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। না, একটা জিনিস বলি, সেটা হচ্ছে টাইম হরাইজন। তোমার কতদিনের পরিকল্পনা করছো? আমি আজকে নির্বাচন জিততে চাই, তো আমি তো ডিপ সি পোর্ট বানালে আজকে কালকে হবে না, তাতে ভোট পাবো না। আমি ভোট পাবো, আমি এই কিছুটা ত্রাণ, আমি বলি এই সরকার, সে তো কেন্দ্রেরও একই ব্যাধি। না আমি কেন্দ্রের কথা আনছি না, এইটা হচ্ছে শোন, এটা আরেকটা বিড়ম্বনা। আমি অনেক সময় বলবি বিড়ম্বনা তো ফেস করতে হবে। না, আমি যেটা বলছি, জলে নামলে বিড়ম্বনা তো একটু ফেস করতেই হবে, উইদিন পারমিসিবল লিমিটস। আমি যেটা বলি, আমি তোমাকে বললাম সুমন সেদিন যে কথাটা বলেছে ওটা সত্যি নয়, তোমার উচিত বলা কেন সত্যি নয়, ঠিক বলেছে। তুমি সেখানে বলতে শুরু করলে, মনে আছে লাস্ট ইয়ার আপনি কি বলেছিলেন, সেটাও তো সত্যি ছিল না, আপনার বাবা কি বলেছিল মনে আছে? না না, আমি সেটা তো আলোচনা নয় না। সুতরাং দিল্লি কি করছে, আমি বিধানসভাতেও বলেছি, দিল্লি কি করছে তার যদি পর্যালোচনা করতে চান আমাকে লোকসভায় পাঠান, তাহলে আমি এটা করবো। আমি আদার ব্যাপারে আমি পশ্চিমবঙ্গের কথা বলছি। তো এখন এই নির্বাচনে জেতার জন্য আমি তো প্রথমেই বললাম যে রাজনৈতিক নেতারা আত্মহত্যা করবে না, তারা নির্বাচন জেতার জন্য যথেষ্ট চেষ্টা, কিন্তু খালি নির্বাচন জেতার জন্য যদি এরকম করে তাহলে ভবিষ্যতে অসুবিধা, এবং সেই মানে এটা ক্যাচ আপ সম্ভাবনা নয়। তো এইটাতেই বলছি সাংবাদিকদেরও আজকে যদি আমি এস্টাবলিশমেন্ট যেটা বলে তার বিরুদ্ধে দাঁড়াই, কষ্ট তো পেতেই হবে। কষ্ট অবশ্য যে কোনো বিদ্রোহেরই একটা প্রাইস আছে, সব যুগে সব সময় তার এও আছে, রিওয়ার্ডও আছে। রিওয়ার্ড আছে, সেটা আজকে পাবে না, 5 বছর পরে পাবে, পশ্চিমবঙ্গও পেতে পারবে, বস্তুবাসীও পেতে পারবে। তো সেই রকম এই যে সাংবাদিকতা যেটা দেখি, সাংবাদিক তো এখনো 2-4 জন তো রয়েছে যারা দাঁড়িয়ে বলে, এবং সেটি আমার আশা যে আমাদের প্রত্যাশার মৃত্যু হলেও কিছু বাঙালি অন্তত আছে যার তার কোয়ালিটি এত হাই, ইনেক কোয়ালিটি, যে ওরা চাইবে যে হোক, উন্নয়ন হোক। না, এই কোনো দেখুন, কোনো বৈজ্ঞানিক তথ্যে এটা পাওয়া যায়নি যে একটা জাতির ডিএনএ বদলায়, ব্যক্তির বদলালেও বদলাতে পারে। তার ফলে যেখানেই মেধার মানে বলবো না, সেখানেই বাঙালিরা আছে। আপনি তো আমেরিকায় এত বছর থেকেছেন, সমস্ত আইভি লিগ কলেজের মেজর সব ফ্যাকাল্টিতে এখানেও যে ছেলে মেয়ে দেখি চমৎকার বুদ্ধি শুদ্ধি, বাচ্চাগুলোর সঙ্গে কথা বলি চমৎকার বুদ্ধি, আমরা নষ্ট করছি, একদম তাই নষ্ট করছি। আচ্ছা, কামিং ব্যাক টু এই যে পিছনে এগিয়ে যাওয়া, এই পিছনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ঐতিহাসিক মাইলস্টোন গুলো কি কি? একটা তো আপনি মাথা পিছু আয়ের কথা বললেন, আমাদের পার্টিসিপেশন ইন জিডিপি সেটাও ক্রমশ নিচে নামছে। আমাদের এই যে দাবি করে যে আমাদের অর্থনীতি নাকি সাম্প্রতিক বছরগুলোতে 12% বেড়েছে, বাট স্টিল উই আর বিহাইন্ড গুজরাট। এখানে একটা যেটা গন্ডগোল করে, হ্যাঁ, একটা হচ্ছে গ্রোথ ইন টার্মস অফ পার ক্যাপিটা ইনকাম ইন রিয়েল টার্মস, আর একটা হচ্ছে নমিনাল টার্মস। একটা হচ্ছে দামে, তুমি দেখছো ওই দামে কি হয়েছে, তো ইমপ্রুভ করে থাকতে পারে, কিন্তু এটা তো ওয়ান ডে ক্রিকেট নয় কিংবা T20 নয়, এটা টেস্ট। দেখতে হবে গত যে 15 বছর চলছে তাতে কি হয়েছে। আমি এই কথা অস্বীকার করছি না, 1 বছর দেখবে যে আমাদের গ্রোথ ইন্ডিয়ার গ্রোথের থেকে বেশি, কিন্তু তাহলে পার ক্যাপিটা ইনকাম ইন্ডিয়ার আমাদের থেকে আগেও বেশি ছিল, এখন আরো বেশি কি করে হয়ে গেল?
পার ক্যাপিটা ইনকাম, তুমি এইগুলোর সঙ্গে তো তুলনা করাই ছেড়ে দিয়েছে। আমাদের এমন অবনমন হয়েছে যে তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, আন্ধ্রা, কর্ণাটক এদের সঙ্গে আর তুলনাই করি না। আমাদের তুলনা এখন হচ্ছে বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এদের সঙ্গে। তো বাঙালি অস্মিতা কোথায়? বাঙালি অস্মিতা সেটা তো শুধু শাসকের আস্ফালনে, এর বাইরে তো কোথাও নেই। আচ্ছা, এই যে ঋণ এবং জিএসডিপি অনুপাত প্রায় 36 থেকে 38% গিয়ে ঠেকেছে, এটাকেই আপনি ফিসকাল সর্বনাশ বলছেন কি? দেখো, এফআরবিএম একটা অ্যাক্ট আছে, হ্যাঁ, ফিসকাল রেসপন্সিবিলিটি বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। তোমাকে নম্বরগুলো বলি। আপনি তো ন্যাশনাল ফাইন্যান্স এবং পলিসি ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলেন, হ্যাঁ, সো ইউ ক্যারি উইথ ইউ রেয়ার ওয়েটেজ। সেই জন্যই জিজ্ঞেস করছি, এগুলো একটু সাধারণ মানুষের মতো করে কেউ তো ব্যাখ্যা করে না। প্রথম একটা তোমাকে বলতেই হবে যে মাথা কিছু আয় ছাড়া আরেকটা যেটা হয়েছে যে এই যে বাম সরকার এর একই গন্ডগোল করেছে। আমাদের জনঘনত্ব তুমি জানো প্রায় 1100-র ওপর, সেখানে ভারতবর্ষের 400-র একটু কম। এত আমরা সংখ্যায়, জমি এত কম, তো শিল্পায়ন ছাড়া কোনো উপায় নেই। জমি কম বলে যখন দেখি জমি কম, শিল্পের জন্য জমি কি করে দেব, আমার অনেক সময় বলতে ইচ্ছে করে জমি কম, মানুষ বেশি বলে শিল্পের জন্য জমি দিতে হবে। তো যাই হোক, তুমি যেটা প্রশ্ন করেছিলে যে এ কি হলো, ওই উন্নয়নের হার এবং হ্যাঁ, দেনার ভার, যে তুমি বললে সরকারের নিজের আদি ফিসকাল রেসপন্সিবিলিটি বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট যেটা ছিল, সেটা নির্ধারিত ছিল 25%। সেই 25% থাকলো না। সরকার 2020 সালের মার্চ মাসে এফআরবিএম এর লক্ষণ রেখাকে 25 থেকে বাড়িয়ে 34.5%। এটা কি স্টেট ইচ্ছে করলেই পারে? পাল্টাতে হয়, আইনে যেতে হবে। মানে যখন হচ্ছে, আমি তোমাকে এফআরবিএম ইজ এ ন্যাশনাল অ্যাক্ট। না, এফআরবিএম এই তো রয়েছে, মানে স্টেটেও আছে। স্টেটের Okay, okay. কারণ স্টেটের ওইটা কেন্দ্র সরকার সংবিধান অনুযায়ী যতক্ষণ একটা রাজ্য কেন্দ্র থেকে টাকা নিয়েছে ততক্ষণ কেন্দ্রের অনুমতি ছাড়া তারা ঋণও নিতে পারে। ধার নিতে পারে। তাহলেও যখন, এটা খুব কঠিন প্রশ্ন, একটা স্টেট হঠাৎ, আমি নাম করছি না, দেখলে দেউলিয়া হয়ে গেছে, পাঞ্জাব যেমন হওয়ার মুখে, তখন তুমি কি করবে? কি বেল আউট করতে হবে। বেল আউট করতেই হবে। সুতরাং ওই আইএমএফ যেটা দেশের ক্ষেত্রে করে, তো কর্মচারীদের বেতন ওগুলো হয়নি, দিতে পারছে না। তো 2025 সালে মার্চ মাসের জন্য 34.5%, কিন্তু সেই লক্ষণ রেখা ওরা মানতে পারেনি। তা এখন কারেন্ট রেট কত? কারেন্ট রেট বোধ হয় 40 হয়ে গেছে না, 40 হয়নি। তোমাকে আরেকটা জিনিস আমার বলা হলো না, সেটা দরকার। হ্যাঁ, সেটা হচ্ছে, না ওইখানে এখন ঋণের বোঝা তো 2025 মার্চ মাসে সে হয়েছে আনুমানিক 7.07 লক্ষ কোটি টাকা, আর 34.5 থেকে বেড়ে বোধ হয় 36-38 এরকম কিছু হবে, আমি সঠিক বলতে পারবো না। তো অল ইন্ডিয়া বেঞ্চমার্কে এটা কি খুব একটা গ্লেয়ারিং এক্সেপশন তো বটেই, এর থেকে বেশি পাঞ্জাবের রয়েছে, কম রাজ্যের রয়েছে। তো যাই হোক, যে কথাটা আমি বলতে ভুলে গেছি, একটা আমার গভীর উপলব্ধি যে এই সরকার হচ্ছে ত্রাণের সরকার, পরিত্রাণের নয়। এবং যারা এই বিষয়ে বিশ্লেষণ করেন তারা বলেন যে পরিত্রাণের থেকে ত্রাণটা অনেক বেশি দৃষ্টি আকর্ষক হয়।
তুমি আমার বাড়িতে রোজ গিয়ে বলো অসুবিধা, শরীর ভালো নেই, একটু দুধ খা, রোজই খাও, কত লোকে খেয়াল। কিন্তু আমার নাবিশ্বাস উঠেছে তখন গিয়ে তুমি মালা টালা নিয়ে সব করলে, তখন তখন হই হই। তো এই সরকারের যেটা দেখি, লক্ষ্মীর ভান্ডার করেছে, খুব প্রয়োজন। আমি বিশ্বাস করি যে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের ক্ষমতায়ন খুব ইম্পর্টেন্ট, এবং তার জন্য দেওয়া উচিত। হাতে টাকা 1,000 টাকা পেলে কি ধরনের ক্ষমতায়ন হয় আজকের বাজারে? না, ওইটা দেখো, ওই নোশনাল হলেও হয়। নোশনাল হলে হয় মানে আমাদের স্ত্রীরা 5 টাকার দরকার হলে আমাকে জিজ্ঞেস করে 5 টাকা দাও, তখন আমি কি কিসের জন্য, কেন? 1,000 টাকা থাকলে তো পান সুপুরিটা কিনতে পারে, একদিন সিনেমা দেখলো, বাচ্চাদের কিছু খাওয়ালো, খুব নয়। আর তারপর স্বামী যদি খেতে না পায় তখন ওই 1,000 টাকার থেকে কিছু চাল কিনে খাওয়াবে। তো সেটার আমি করছি না। তো এই ত্রাণ, এতে তো পরিত্রাণ হচ্ছে না। স্বামী চলে যাচ্ছে জলন্ধর, ছেলে চলে যাচ্ছে তামিলনাড়ু কাজ করতে। তো উন্নয়ন আর ওই ত্রাণের মধ্যে একটা, বা পরিত্রাণ আর ত্রাণের মধ্যে একটা সমন্বয় রাখতে হবে, ব্যালেন্স। সেই ব্যালেন্সটা হারিয়ে গেছে। বন্যা প্রত্যেক বছর হয় উত্তরবঙ্গে, সব জায়গায় হয়। যখন হয় তখন উনি দোষ দেন ভারত সরকারকে, বাংলার ভ্যালি কর্পোরেশন। ভুটানকে। সেটা সত্য না মিথ্যে সে তুমি জানো, দেখি সেটা। এখন যেটা হয়, কিন্তু প্রত্যেক বছর বন্যার পর হেলিকপ্টারে চেপে উনি যে সব বিতরণ টিতরণ করেন, ছবি ওঠে, এটা পরিত্রাণ নয়, ওটা ত্রাণ। কিন্তু ত্রাণ বেশি করতে থাকলে ত্রাণের প্রার্থী যারা, তার সংখ্যা বাড়বে, টাকা দেওয়ার ক্ষমতা কমবে, একটা সংকট নিয়ে আসবে। তো আমার এই সরকারকে আমি বহুদিন থেকে বলেছি যে ত্রাণের জায়গায় পরিত্রাণের কথা ভাব। পরিত্রাণের পথটা তাহলে কি হওয়া উচিত? উন্নয়ন। উন্নয়ন মানে যে রাজ্যে উন্নয়ন পাঁচালির আকারে ভোটের আগে মানুষের সামনে দেওয়া হয়। লক্ষ্মীর পাঁচালি আমরা জানি, এটা আমাদের মা ঠাকুমারাও করতেন, আমরা দিয়েছি, দুলে দুলে বসে বসে পড়তেন। কিন্তু পাঁচালির সঙ্গে একটা একটা কোথায় যেন একটা লঘুতার অনুষঙ্গ আছে। অর্থাৎ আমি যদি একটা উন্নয়নের খতিয়ান দেব, তাহলে আমি একটা দুর্বল কীর্তনিয়ার ঢঙে কিছু করব না, এবং সেটাকে গান গাওয়াটাকেই কন্টেন্টের চাইতে বেশি দৃশ্যমান করে আমি এটাকে হাজিরও করবো। এটা কি, ইজ ইট এ নভেল স্ট্র্যাটেজি টু হুবরিং পিপল, অর পিপল জাস্ট ল্যাপ ইট আপ? পিপল ল্যাপ ইট আপ। তবে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার বধিব ঘুঘু তোমার পরাণ। আমার কেমন মনে হয় বাঙালিরা তো বোকা নয়। এখন মোটামুটি আগে ধরো 5 বছর কি 10 বছর আগে যেটা খুব অ্যাপিল করত, অ্যাপিল বোধহয় খুব বেশি করছে না। আপনি বলবেন, আপনি মানুষের প্রতিনিধি, আমি তো 10 তলায় বসে আছি, কি করে বলবো? না, বলার চেষ্টা করি, তবে সিকিউর করে তো বলতে পারবো না। না, কেন বলবো? সভ্যভাবে বলি। আমার কিছু লোক বোঝে, কিছু লোক বোঝে। এখন আর ওই এগিয়ে বাংলার বেশি বলে না। এইটা একটা প্রত্যেক বছর একটা যে মানে কি বলবো, লোক দেখানো বিজনেস, হ্যাঁ, এবং তাতে লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগের যে কথাবার্তা বলা হয়, কিরকম অ্যাডনসিয়াম, এত মিথ্যা এই যে বলা যায়, এটা কিন্তু এর আগে আমি দেখিনি। বাংলাতে কোথাও একটা চক্ষু লজ্জা রাজনীতিতেও ছিল, ঠিক আছে, কিন্তু এই রকম চোখের চামড়াহীন, অবাধ্য, দুর্বিনীত মিথ্যা না, কিন্তু আমি দেখিনি। রামকৃষ্ণদেবের কথাটা ভুলে গেছো? কোনটা? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। হ্যাঁ, রাজনীতি করতে গেলে বাংলায় এখন যেটা হয়েছে, আপনার তো তিনটেই আছে দেখতে পাচ্ছি। রাজনীতি হবে না, রাজনীতিতে ব্যর্থ। আচ্ছা, তা আমার যেটা মনে হয়, এই সরকারটা যদি এক কথায় বলতে হয়, বলবে এটা এমন একটা বিচক্ষণ রাজনীতিবিদ, উনি এই সরকার চালাচ্ছেন, সেটাকে বলবো দিশাহীন সরকার, ঘোষণার সরকার, এবং আর্থিক সংকট একেবারে অবশ্যম্ভাবী হয়ে যাওয়ার সেদিকে এগিয়ে চলেছেন।
তার মানে আপনি বলতে চাইছেন রবীন্দ্রনাথের সেই গানের কলির মতো, আমি সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশা। তো এই সর্বনাশ যে আশার সঞ্চার করতে পারে, এটা কিন্তু মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন। কিন্তু সর্বনাশে যেটা হয় জানো, একটা ফেডারেল পলিটি। আমি খুব অভিমানী ভারতীয়, অভিমানী বাঙালি, অভিমানী কলকাতার মানুষ। আমাদের তো অনেক, যখন স্বাধীন হলাম তখন সাহেবরা বলেছিল যে ভারতবর্ষ টিকবে না, পাকিস্তান ভেঙে গেল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, ইউগোস্লাভিয়া ভেঙে গেল, চেকোস্লোভাকিয়া ভেঙে গেল, আমরা তো এখনো একসঙ্গে আছি। তো এই সংকটের আগে যেমন অবতাররা আসেন, কোন অবতার সেটা বাঁচাবে সে সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। ধর্ম সংস্থাপনার্থায় বাঙালি যুগে যুগে এটা বলার চেষ্টা করছে। ওকে, কিন্তু সেটাও তো একটা পাইপ ড্রিম, কোনোভাবে হবে না, অবতারও আসে না। আমি এখানে এই প্রসঙ্গেই বলছি, আমরা বাঙালিদের আমাদের দুটো তিনটে চরিত্র ছিল, তার মধ্যে একটা ছিল খুব খারাপ, সেটা হচ্ছে উই অপোজ এনিথিং উই কনসিডার টু বি অ্যামোরাল or not acceptable by middle class Bengali standard. এখন তো উল্টোটাই আমরা সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমাদের বুদ্ধিবৃত্তি চর্চা যারা করেন, এখন যে সামান্য গুটিগত আছে, যারা সৃজনশীল কাজকর্ম করেন বলে দাবি করেন, তারা তো একদম ল্যাজ নাড়তে 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 এমন অবস্থা করেছে যে আমার মনে হয় যে নিজেদের অস্তিত্বটাই বিপদ। এখানে একটা জিনিস যেটা এই স্লেভস রেভেলিং স্লেভারি ছোটবেলায় পড়েছিলাম। তবে তুমি যেমন বাঙালির ইতিহাসে বলবে যে খালি গরিমা রয়েছে, না 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 না, বাঙালি অনেক সাবজুগেটেড ড্রেস, অনেক গন্ডগোলও আছে। আমাদের এখানে তো কোনো রাজত্ব টেকেনি বেশি দিন। হারিবর্দী সাহেবেরই রাজত্ব কতদিন টেকেনি তো। তো এখন এখানে যেটা হবে আমার মনে হয় একটা ক্যাটাক্লিজম হবে। ক্যাটাক্লিজম মানে একটা যেটা হবে হঠাৎ দেখবে একটা ঢেউয়ের মতো আসবে, মহাসর্বনাশ। মহাসর্বনাশ। মহাসর্বনাশ ওরকম নয়, এটা কি সিভিল ওয়ার? না, সিভিল ওয়ার হবে না। যেটা হবে একটা ভোটের সুইং হবে। এটা তুমি যেহেতু এই রাজনীতির কথা বলছো, এটাই বলি একটা। না, এটাও আমি দর্শকদের এখানে বলি যে ভারতবর্ষে প্রথম সেফোলজির বই ডক্টর প্রণয় রায় দুজনের সঙ্গে করেছিলেন কো অথর। একজনের নাম ডেভিড বাটলার, এখন তো ভারতীয়রা তাকে ভুলেই গেছে। আরেকজন নামের নাম কিন্তু এই ডক্টর অশোক লাহিড়ী। সুতরাং উনি মানে এক হাতে বাঁকা বাঁশের তুর্য আর হাতে রণতুর্য, হ্যাঁ, এইরকম একটা অবস্থানে আছেন। কিন্তু অর্থনীতি ওর হোম গ্রাউন্ড, কিন্তু সেফোলজিও ওনার একই রকম ভাবে একটা উদিত জ্ঞান, সেইটা প্রয়োগ করে এবার বলুন তো 2026-এ কি হতে চলেছে। দেখো, এই যে সুইং এর গল্প বলছেন, টু হোয়াট এক্সটেন্ট ইজ ইট রিয়ালিস্টিক? একটা হচ্ছে তৃণমূলের আসন সংখ্যা 215 ছিল, তারপর তো সেই কেনা বেচা কি হয়েছে, এটা না ক্রমশই সেটা বাড়ছে, স্টক বাড়ার মতো ব্লু চিপ। তো 215 যদি আমি ধরি, তিনটে জিনিস হতে পারে। 215 থাকলো, 215 থেকে বেড়ে গেল, 215 থেকে কমে গেল, এছাড়া তো আর কোনো সম্ভাবনা না। তো এখন সুইং যদি হয়, আমি হিসেব ভালো করে করিনি, 10% সুইং, তাহলে তো 70-এও নেমে যাবে। কার? তৃণমূলে। 5% সুইং, তার মানে যেখানে 10% কম মার্জিন রয়েছে, সব কটা যাবে। তো 70টা সিট যদি এদিক ওদিক হয়, তুমি একটা বলতে পারো যে তৃণমূল আরো জনপ্রিয় হয়েছে, তাহলে 215 থেকে গিয়ে 285 হয়ে যাবে। সেটা কি সম্ভব? না। এক থাকতে পারে, আর একটা হচ্ছে কমে যাবে। কমে যদি যায় তাইলে এই সরকার পাল্টে যেতে পারে। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমি ভারতীয় নাগরিকদের এবং ভারতীয় বাঙালি ভোটারদের খুব প্রশংসা করি এক ব্যাপারে, এরা অধৈর্য নয়।
বিধানবাবু যাওয়ার পর বামকে 34 বছর সময় দিয়েছে, তারপর দেখলো আর হচ্ছে না, হঠাৎ একদিন সরিয়ে দিল। প্রশ্ন হচ্ছে তৃণমূলেরও কি সেই 34 বছর চলবে, আরো কম চলবে? সেটা সময় বলবে। সময় কেন, আপনি আপনার দৈনন্দিন অভিজ্ঞতা, মানুষের সঙ্গে থাকার, দেখার, তাছাড়া আপনার মানে লেখাপড়া করাই তো বোঝার জন্য। সুতরাং এটাই আমার ধারণা, মানুষের আবেগ একটা এসছে, তৃণমূলের ভোট কমবে, আর তৃণমূলের ভোট যদি 5% কমে তাহলে জমানা ঘুরে যাবে। জমানা ঘুরে যাবে। তো এখানে আরেকটা কথা আমার বলতেই হবে, তুমি এটার প্রসঙ্গে যদি কিছু বলতে চাও বলে না। না না, আপনি বলুন। সেটা হচ্ছে একটা মৌলিক ভুল বামেরাও করেছিল, এরাও করছে। ধরো জ্যোতিবাবুর আমলে যখন বোঝা গেল যে শিল্প আর আসবে না, তখন আর স্ট্রাইক হচ্ছিল না, লক আউট হচ্ছিল, ব্যবসায়ীরাই দোকান বন্ধ করে চলে যাচ্ছে। তখন ওরা বুঝলেন শিল্প তো আর হবে না, তখন কৃষিতে লাগলেন। অপারেশন বর্ডা, তার দীর্ঘমেয়াদী কি উন্নতি হয়েছে সে সম্বন্ধে বিতর্ক আছে। যে ওই সময় দেখবে প্রোডাক্টিভিটি সব জায়গায় বেড়েছে, কারণ হাইজিন ভ্যারাইটি এলো, নতুন প্রযুক্তি এলো। কারণ এইটা আমি এ সম্বন্ধে মানে একটা শেষ সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। অনেকে বলে যে দুটোরই হয়তো থাকতে পারে, প্রভাব থাকতে পারে, একটা অপারেশন বর্গা আর একটা হচ্ছে এই নতুন প্রযুক্তি। কিন্তু ইন দ্য লং টার্ম অপারেশন বর্গা ইজ এ বেন, নট এ ইয়ে। কেননা আমাদের জমির জোত এত ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে অপারেশন বর্গার ফলে, যেখানে মেকানাইজড এগ্রিকালচার সম্ভবই হয় না। না, মেকানাইজড আবার ধরুন এই যে সিঙ্গুর হ্যাজ প্রুভড যে 1000 একর জমি নেওয়ার জন্য 12,000 থেকে 13,000 ওনারের সঙ্গে নেগোসিয়েট করতে হয়। অসম্ভব ব্যবস্থা, তাই না? সুতরাং এখানে স্টেট ইন্টারভেনশন ছাড়া অন্য কিছু তো কল্পনাই করা যায় না। তো এটাই ফিরে আসি, কৃষির যখন অপারেশন, কৃষির উন্নয়ন হলো, ওতে বামেরা মনে করেছিল যে চাহিদা বাড়বে, শিল্পায়ন হবে। একই সুর পাওয়া যায় তৃণমূলে, যে এত দিচ্ছি, সবুজ সাথী, লক্ষ্মী ভান্ডার, এতে চাহিদা বাড়বে, যোগান বেড়ে যাবে। কিন্তু এরা যেটা ভুলে গেছেন যে ওপেন ইকোনমি যেটা বলে, যেখানে অন্য জায়গা থেকেও আনা যায়, অন্য জায়গাতেও বিক্রি করা যায়। তো চাহিদা বেড়েছে, চাহিদা বাড়লে একটা টেলিভিশন কিনেছে কেউ, দেখো তো কোথা থেকে এসছে, পশ্চিমবঙ্গ থেকে এসছে না গুজরাট থেকে এসছে না তামিলনাড়ুর থেকে এসছে। তো সাপ্লাই সাইড পলিসি যেটা, যে যোগান বাড়াতে হবে, সেটা না করে খালি চাহিদার উপর জোর দিয়ে এরা সর্বনাশ করে দিয়েছে। তো যোগান করতে গেলেই তো শিল্প লাগবে, শিল্প শিল্প মানে শিল্প ছাড়া তো যোগান হয় না। আচ্ছা, মানে ধরুন 2026 সমাগত, আমার প্রোগ্রামের নামও ভোট বাংলা, আপনিও সক্রিয় রাজনীতিবিদ এবং বিধায়ক। আপনি যদি ফর দ্য টাইম বিং আপনি বিজেপির প্রতিনিধিত্ব করছেন এটা ভুলে যান, এবং ভাবুন যে আপনাকে ওই ভূতের রাজার মতো কেউ একটা বর দিল, আপনার হাতে হাইপোথেটিক্যালি পশ্চিমবঙ্গের অর্থনীতি শুধরানোর ভার পড়ল। আপনার রূপরেখাটা কি? আমার রূপরেখা প্রথমেই বলেছি, না আমি বুঝেছি, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, আর তার মধ্যে দুটো জিনিস, দুটো বড় প্রজেক্ট হচ্ছে, একটা কলকাতায় গাড়িতে বসবো আমি, 570 কিলোমিটার দূরত্ব তো শিলিগুড়ি, হ্যাঁ 500 তো প্রায় ভ্যালুঘাটি, 470 500 প্রায় যেতে হয়। তো ওই 570 কিলোমিটার গাড়ি চালাবে, তুমি চালাও, তোমার ড্রাইভার চালাও, তোমার সঙ্গে বসে গল্প করবো, 7 ঘন্টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাবো। একটা হচ্ছে আমার জিনিসপত্র নিয়ে পারাদ্বীপেও যেতে হবে না, চট্টগ্রামও যেতে হবে না, আমাদের পশ্চিমবঙ্গের এতে যাও, একটা বন্দর হবে, হ্যাঁ সেটার থেকে করো। আর ওখানে বন্দর বানালে ওখানে একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন তৈরি হবে। তাছাড়া অনেক, মানে তুমি যেহেতু
মূল রূপরেখার কথা বললে একটা তো সমস্যা বিরাট, সেটা হচ্ছে একটা হ্যাফাজার্ড আরবানাইজেশন। এতে না ময়লা পরিষ্কার হচ্ছে, না ড্রেন তৈরি হচ্ছে, না রাস্তা তৈরি হচ্ছে। আমার বালুরঘাট শহরে এমন জায়গা আছে যেখানে ওখানকার মানুষ দেখালো যে গলিটা এত সরু যে কেউ মরলে ওটা কাঁধে করে নিয়ে যাওয়া যাবে না। এই আমার অবস্থা। আর কলকাতাতে তো মানে দুটো বাড়ির মধ্যে দেখবেন কোনো কার্যতার ব্যবধানই নেই, প্রতিটা মিউনিসিপ্যালিটি। আচ্ছা, বাঙালি সঙ্গে দুর্নীতির সম্পর্কটা এতটা ঘনিষ্ঠ কোনোদিন ছিল না। যেটা আমরা দেখছি যে কোথাও একটা ভ্যালু বেসড পলিটিক্স করব, এমনকি যারা আদারওয়াইজ অ্যাডমিনিস্ট্রেটিভলি খুব বাঙালি মনে রাখে অ্যাজ অলমোস্ট লাইক ডিক্টেটার্স, লাইক সিদ্ধার্থ শঙ্কর রায়, তাদেরও প্রবিটি ইন পাবলিক লাইফ অ্যান্ড প্রাইভেট লাইফ ওয়াজ বিয়ন্ড এনি কোয়েশ্চেন। কেউ বলতে পারেনি। জ্যোতি বোস মে হ্যাভ বিন ইনএফিশিয়েন্ট কিছু তার ক্রিটিকের কাছে, কিন্তু জ্যোতিবাবু চোর বা জ্যোতিবাবু কারোর কাছ থেকে টাকা নিয়েছেন ব্যক্তিগত। তখনও তো জ্যোতি চক্রবর্তী বলেছিল না, হ্যাঁ, তোমার চাকরি চলে গেল। তারপর আর কে বলেছিল? বিনয় বাবু বলেছিলেন। বিনয়বাবু বলেছিল কন্ট্রাক্টরদের সরকার হয়ে গেছে। হ্যাঁ, আর ক্ষোভে বলেছিল। এটা আমি এই মুহূর্তে ভূমিটা যে বাঙালি সমাজের আগে কোনো চোর ছিল না, চোর ছিল, জালিয়াতি যেতে ফাঁসি হয়েছে, নাম নয় নাই বললাম। তো তৃণমূলের সময় যেটা হয়েছে, বামেদের তৃণমূল দুর্নীতি আবিষ্কার করেছে বলাটা ভুল। দুর্নীতির প্রচলন বামের সময়ও ছিল, একটা তফাৎ ছিল, বামেরা টাকা দিয়ে করতো না, বামেরা কাডার দিয়ে চাকরি দিত, এইটা পাইয়ে দিত, ওরকম ছিল। তৃণমূল যেটা করেছে ওইটাকে একটা মানে অনুশীলিত এবং পরিকল্পিত রূপ দিয়েছে। তার মেইনটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। আগে তোমার সিপিএম এর আমলে যেটা করতে হতো, কিছু পেতে গেলে ওদেরকেই যোগ করতে হবে, তুমি বুথ লেভেলে করবে, তারপর ওটা যাবে একটু হায়ার লেভেলে, তারপর ব্রাঞ্চ কমিটি, তারপর ওপর কমিটিতে ওইটা পাশ হয়ে তারপর তোমার চাকরি হবে। এদের যেটা করেছে এদের জানা আছে, এখানে এই লোক, এই পাড়ায় ওই লোক, ওদের কাছে তোমার জানতে হবে, কার কাছে যেতে হবে, কত টাকা দিতে হবে, পেয়ে যাবে। অনেক এক্সপিডাইট করেছে। তার ফলে মানুষের একটা হতাশা হয়েছে। মানুষ এখন ধরেই নিয়েছে মানুষ, রাজপুরুষেরা সবই দুর্নীতিগ্রস্ত হবে। প্রশ্ন হচ্ছে এফিসিয়েন্সি অফ দি সিস্টেম, কত তাড়াতাড়ি তুমি করে দেবে, কত দামে। আর এখন দুর্নীতিটাকে লোকে দেখছে স্পিড মানি। এটা কাজ করতে যেমন তোমার একটা বাড়ি বিক্রি করতে স্ট্যাম্প পেপারে লিখতে হয়, সেরকম দিতে হয় এই কাউন্সিলরকে, ওই কাউন্সিলরকে। তো এতে সর্বনাশটা কি হচ্ছে? তুমি একটা বলতে পারো চারিত্রিক একটা হচ্ছে, সে নয় ছেড়েই দিলাম। মুশকিলটা হচ্ছে ছেলে মেয়েরা দেখছে যে খেটে খুটে লেখাপড়া করে ভালো করে চাকরি হবে না, তার থেকে যখন দেখছে রাজনৈতিক নেতারা কিছু না করেই বেশ আছেন, তখন সে যারা যেটা করছে সেটা হচ্ছে ওরা ওই লাইনে যেতে যাচ্ছে। আর সেটা হচ্ছে ডাইরেক্টলি আনপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটি বা রেন্ট সিকিং। যে আমি ব্যবসা বাণিজ্য করলাম না, পড়াশোনা লেখাপড়া মাস্টার চাকরিও করছি না, আমি ওই লাইনে ঢুকে গেছি। এর যে মানে ইজি মানি, ইজি মানে কঠিন, ইজি অত ইজি নয়। ওখানে তো অনেকে চেষ্টা করছে, সেখানে ঢুকে না পিছনে শাসন ক্ষমতা থাকলে ইট বিকামস ইজি। তো এটাকে এস্টাবলিশমেন্ট এদের একটা সিস্টেমের মধ্যে ইনকর্পোরেট করে ফেলেছে, যাতে অনেক সময় আশ্চর্য লাগে। প্রত্যেকটা লেভেলই পারমিয়েট করে গেছে, খুব অসুবিধা। এবং সেটা মানে এমন একটা পারমিসিভ সিস্টেম হয়ে গেছে যেখানে যোগ্যতা অথবা কম্পিটিশন, অল দিস হ্যাভ বিকাম মিনিংলেস। এই তো সিভিক অ্যাপয়েন্টমেন্ট, তোমাদের সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে যে এটার এমন রিক্রুটমেন্ট সিস্টেমটাই এমন, এটা একটা কতগুলো
রিফ্র্যাপকে চাকরি দেওয়ার ব্যাপার, এটা হাইকোর্টের আছে। হাইকোর্টের সুপ্রিম কোর্টে সিভিক নিয়ে এখন মামলা হয়নি। হ্যাঁ, হলেও এর চাইতেও খারাপ কিছু আসবে, ইনডাইটমেন্ট। আচ্ছা, না, কামিং টু দ্য ড্রিম বেঙ্গল দ্যাট উই অল ভাবি যে কোনোদিন হয়তো হবে, আমি যেমন দৃঢ় প্রতিজ্ঞ যে বাংলায় আমার জন্ম হয়েছে, যে বাংলাকে দেখে আমি বড় হয়েছি, যার জন্য আমি এত নিজেকে গর্বিত বাঙালি বলি, আমিও হাল ছাড়বো না। আমিও বাংলার একটা বদল দেখে, সাথে হয়তো আমার ভূমিকা কাঠবেড়ালির চেয়ে তো নগ্ন হবে, তাহলে কিন্তু আমিও সেই আশাটাই করতে ভালোবাসি, এবং আমার মনে হয় স্টিল পসিবল। হ্যাঁ, কিন্তু আপনি যে এটা আইডেন্টিফাই করছেন, সেটা ব্যাধি শরীরের কোন কোন জায়গায় হয়েছে, কিন্তু নিরাময়ের রাস্তা কি? এই যে একটা ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা, প্রি প্রাইমারি থেকে একেবারে গবেষণা পর্যন্ত, এভরিথিং ইজ ভিশিয়েটেড বাই পার্টি পলিটিক্স, বাট ওয়ার্স দ্যান দ্যাট, মানি। এটাকে আপনি কোনো তো ম্যাজিক ওয়ান্ড আপনার হাতে নেই। কিভাবে আপনি বাংলার ছেলে মেয়েকে সরকারি স্কুলে নিয়ে আসবেন? সব ব্যবস্থাই তো হয়েছে, মিড ডে মিল খেতেই বাচ্চারা আসে, কিন্তু সেটাও আসছে না। আপনি যেটা বলছেন তার লক্ষ্য হচ্ছে যে লোভ দেখেও বাচ্চাদের আনা যাচ্ছে, বিনে পয়সায় পড়া, বিনে পয়সায় দ্বিপ্রাহরিক ভোজন, তাও বাচ্চা আসে না। কিংবা ধরুন, সেকেন্ড হচ্ছে আপনি বলেছেন স্বাস্থ্য, প্রত্যেকটাই খুব লডেবল গোল, বাট ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট এটা যেমন এই শর্ট টার্ম গেইনের লং টার্ম ইন্টারেস্টকে একটা সরকার এভাবে বিপন্ন করে তুলল, ঠিক আপনি যেটা বলছেন সেটাও ইজ এ ম্যাটার অফ লং টার্ম ইনভেস্টমেন্ট। না, এটা কি হয় জানো, আমার ধারণা ডেমনস্ট্রেবল সাকসেস সব জায়গায় তুমি ছড়িয়ে দিলে তোমার দরকার নেই। কয়েকটা মডেল স্কুল বানানো যায় আছে এখন, যেখানে মাস্টার, তুমি যেটা বললে এটা আমি সবসময় একমত নয়। অনেক বাচ্চাই হয়তো খিদে পায়, ওখানে ডিমের ঝোল পাওয়া যায়, তাই জন্য আসে। কিছু বাচ্চা আসে, মাস্টার খুব ইন্টারেস্টিং, আর আমি এরকম মাস্টার দেখেওছি। পশ্চিমবঙ্গে এখনো এমন মাস্টার আছে যাদের কাছে বাচ্চারা যেমন পিতৃতুল্য ভাবে আসে। এরকম 2-4টে যদি করা যায়, কি 20টা-25টা করা যায়, তাহলে ইট উইল স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার। যেমন জঙ্গলে আগুন জ্বলে যেরকম হয়। তো এটা দেখাবে না, লোক যাক না, যে দেখুক এই স্কুল চলছে, দেখ। এটা করলে সম্ভব। আর ওতে অ্যালোকেশন একটু তফাৎ করতে হবে। যেমন দেখছিলাম যে পশ্চিমবঙ্গে পুরো যে শিক্ষার খাতে খরচা হয়, তার বোধহয় 1/3 যায় প্রাথমিক শিক্ষার জন্য, অন্যান্য প্রদেশে যায় 50%। এখন তোমার ভাবতে হবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমারেসি। মানে আমার তো প্রথম স্বপ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে যত বাচ্চা আছে, যখনই 12 বছর বয়স হবে তখনই পড়তে পারে, লিখতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে। তাইলে তো আমার মহাযজ্ঞের প্রথম কাজটাই হয়ে গেল। কারণ সারের বস্তা দেখে পড়তে পারবে যে কখন দিতে হবে, কি দিতে হবে। একটা বিষ দেওয়া হয়েছে, পেস্টিসাইড, ওটা পড়ে দেখবে যে 1 লিটার জলে এটা দে। তা এখন বাচ্চা কাচ্চা যদি স্কুল থেকে বেরোয়, যারা পড়তে পারে না, লিখতে পারে না, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে না, তাহলে তো কলাও বিক্রি করতে পারবে না। কলা বিক্রি করার সময় তুমি ঠকিয়ে দেবে ওকে, যে 5টার দাম কত হয়, গুণ যদি না করতে পারে তো মুশকিল হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো এই যে রূপরেখা বলছো না, এটা ম্যাজিকে হবে না। তবে ম্যাজিকে হবে না যেমন বলছি, অ্যানিমাল স্পিরিট বলে একটা কথা আছে। অ্যানিমাল স্পিরিট মানে বাঙালি এ তো হলো যে এখন আমরা বলি, তুমি তো নিজেই বললে যে ব্যবসা করতে চান। চাঁদ সদাগর তো ছিল আমাদের, বিজয় সিংহ তো গিয়েছিল সিংহলে,
সব সময় তো বাঙালি এই ঘর কোনো ছিল না, কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেছে। এটা আবার পরিযায়ী শ্রমিকের কথায় চলে এলো। আমার পরিযায়ীতে কোনো আপত্তি নেই, কিন্তু বাবা ধান বুনতে যাস না, যে আইটি সেক্টরে ব্যাঙ্গালোরে একটা বড় চাকরি করতে যা, অন্তত একটা ভালো হাসপাতালে নার্স হয়ে যা। তো সম্ভব তো বটেই, তবে সবাই মিলে এতে কাঁধ মিলিয়ে লাগতে হবে। এর বিপক্ষেও হবে, যাই কিছু করতে চাইবে একটা রিয়াকশন তো হুম সব কিছুতে। মানে প্রথমেই প্রথমে কেন করা যাবে না সেই কারণটা অনেকেই বলার চেষ্টা করবে। দেখুন, আমি না একটা শেষের দিকে ডিসকাশনে এসেছি, এমন একটা প্রশ্ন করবো যেটা শুনলে আপনি ঘাবড়ে যাবেন বা মিসআন্ডারস্ট্যান্ড করবেন। সেটা হলো, দিস ইজ অলসো লার্জলি দ্য মেকিং অফ ইকোনমিস্ট লাইক ইউ। বাবা, প্রথমে পেলাম অশোক মিত্তির, তারপরে পেলাম এমআইটি ফেরত অসীম দাশগুপ্ত, তারপরে পেলাম ডিউকের পড়ানো একদা আমাদের ফিকির সেক্রেটারি জেনারেলকে, এবং প্রত্যেকেরই ক্লেম টু ফেম ইজ থ্রু দ্য সেম রুট, হুইচ ইজ ইকোনমিক্স। আর প্রেসিডেন্সি কলেজের ছাত্র, এলিট ইনস্টিটিউশন, তারপরে এখানে সব আমেরিকা হওয়া ফেরত। আপনি তো আমেরিকায় অন্তত পিএইচডিটা করেননি। কিছু দিল্লি, চাকরি করি, হ্যাঁ, করি হচ্ছে। দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে। তো এই অর্থনীতিবিদরা রাজনীতিবিদ হলে আর ফাইন্যান্স মিনিস্ট্রির দায়িত্ব পেলে তাদের মানে হিতাহিত জ্ঞানটা লোপ পায় কেন? আপনি যে কথাটা বলছেন সেটা অমিত মিত্র বোঝে না, এইটা এত বোকা তিনি নন, আমিও জানি, কারণ আমি তার পুরনো অবতারে তাকে দিল্লিতে দেখেছি, যেখানে ই ওয়াজ এ ফসিফারাস মানে প্রোটাগনিস্ট অফ রিফর্ম। আর এখানে এসেই তিনি শুধু হাত কচলালেন। হ্যাঁ, আপনি যা বলেছেন ম্যাডাম, হ্যাঁ, ম্যাডাম চিফ মিনিস্টার একটা নির্দেশ দিয়েছেন, আর আমাদের অসীমদা তো মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে এবার আমি আপনাদের বলছি বলে আমরা জানতাম যে হি উইল র্যাটল মিসলিডিং ফ্যাক্টস। আর অমিত মিত্রর ক্ষেত্রে জেনেই গেছিলাম যেটা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে হয়। ভেরি ডিস্টার্বিং, কেননা বোথ অফ দেম আর এক্স প্রেসিডেন্সিয়াল, ফলে খুব লজ্জার ব্যাপারও আমাদের কাছে। দেখো তো জাত তুলে গালাগাল দিচ্ছ। প্রথমেই বলি হ্যাঁ, যে বিধানসভায় আমি বলেছিলাম যে অসীম দাশগুপ্ত, অশোক মিত্র তো এখন আর নেই, অসীম দাশগুপ্ত, অমিত মিত্র আমার কলেজের ছাত্র, দাদা স্থানীয়, ওদের সম্বন্ধে ব্যক্তিগত আমি কিছু বলবো না। আমি এখন অব্দি তার ব্যতিক্রম করি। না কেনই বা, আমিও তো ব্যক্তিগত বলছি না। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে, এটা মনমোহন সিং না কে বলেছিল আমার মনে নেই, যে একটা ফাইন্যান্স মিনিস্টার যদি মুখ্যমন্ত্রী নিজে না হন, তাহলে অনেকটা মুখ্যমন্ত্রীর স্ত্রীর মতো। তোমার বউ তোমার লোকের সামনে কিচ্ছু বলবে না, কিন্তু সবসময় তুমি ওর দিকে তাকাবে, যে এ করবে তো। মুখ ঝমটা খাবে অতিথি চলে গেলে। আর সুতরাং যখন ফাইন্যান্স মিনিস্টার কিছু বলে, মুখ্যমন্ত্রী বলে দিলে তো হয়েই গেল। আর যদি না বলে, তাহলে মুখ্যমন্ত্রীকে যখন ব্রিফ করবে তখন বলতে হবে এটা বলা যাবে, এটা বলা যাবে না। সেই কন্ট্রোল যদি স্ত্রীর স্বামীর ওপর না থাকে, তাহলে তো ডিসফাংশনাল হয়ে যাবে। ভালো বলেছে অ্যানোলজিটা। ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মনমোহন সিং এত মানে রসসিক্ত কথাবার্তা বলতে পারতেন? হ্যাঁ, চুপচাপ আস্তে আস্তে বলতেন। কিন্তু আর বাজপেয়ীজি? বাজপেয়ীজি তো একটা লেজেন্ড, মানে আমি ওর ভীষণ অনুরাগী। একটা কোয়ালিশন চালিয়েছে, হুম, জয়ললিতা, মমতা, একজনকে সামনে। ওই বিনোদ মেহতার লেখায় আছে না যে বিনোদ মেহতার সঙ্গে খুব সুসম্পর্ক ছিল। একদিন গেছেন ওই ওনার বাংলোতে, তখন উনি প্রধানমন্ত্রী, গিয়ে দেখেন উনি খুব বিরস বদনে বসে আছে। তোর একটু অবাক লেগেছে, জিজ্ঞেস করেছেন क्या हुआ वाजपेयी जी, आपको थोड़ा घुमरा हुआ लग रहा है? बोले यस यू आर राइट। व्हाई? বলছে आफ्टर यू जयललिता इज कमिंग।
দিস ওয়াজ মানে অটল বিহারী মানে যখন হাইট। তো আপনি তো দেখেছেন অটলকে কোয়ালিশন চালাতে। এখানেও তো পশ্চিমবঙ্গেও তো বামফ্রন্ট এসেনশিয়ালি ওয়াজ এ কোয়ালিশন অফ 13 পার্টিস। এটা আমরা সবসময় ভুলে যাই, সবসময় আমরা বামফ্রন্টকে ইকুয়েট করি উইথ সিপিএম, which is true largely 90% but not 100%. এবং জ্যোতিবাবু এই কোয়ালিশন পরীক্ষায় ভারতবর্ষের যে যুগান্তকারী রাস্তাটা দেখিয়ে দিয়েছেন, যে বিরোধী পক্ষে যেন আমাদের প্রাপ্য ভোটের একটাও না পড়ে। দিস কোয়ালিশন ওয়াজ নেসেসারি নট ফর ফর্মিং দ্য গভর্নমেন্ট বাট টু কিপ কংগ্রেস অ্যাওয়ে ফ্রম পাওয়ার ফর অ্যাজ লং অ্যাজ পসিবল। তো এই যে আপনার জাত তুলে আমি বলছি না, আমি আপনাদের মতো যাতে ওই লেভেলে উঠতে পারিনি, ইতিহাস পড়েছি মাত্র। কিন্তু একটা কথা তো ঠিক যে আপনার স্বজাতিরাও তো বাংলা ডোবানোর পিছনে বেশ ডিসফাংশনাল রিলেশনশিপ যদি হয়, আমি যদি চিফ মিনিস্টারের স্ত্রী হতে না পারি বা স্বামী, আমাদের ক্ষেত্রে অন্য হবে, তাহলে আমি থাকবো না যদি আমার আত্মসম্মান থাকে। না, সেখানে দেখো ওদের সম্বন্ধে আমি বলতে পারবো না। আপনি কি করতেন সিমিলার সিচুয়েশন? আপনাকে দিয়ে লক্ষ্মীর ভান্ডার হতো? লক্ষ্মীর ভান্ডার হতো, কিন্তু লক্ষ্মীর ভান্ডার কতজন পাবে নির্বিচারে সবাইকে দিয়ে দেবো সেটা হবে? এখন তো মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত লোকেদের বাড়ির গৃহিণীরাও পায়, মহিলা হলেই পাবে। ওইখানে কেন করেছে জানো? করেছে হচ্ছে দুটো রকম ভুল তো হতে পারে। একটা হচ্ছে এক্সক্লুশন এরার, একটা হচ্ছে ইনক্লুশন এরার। এক্সক্লুশন হচ্ছে যার পাওয়া উচিত সে পেল না, আর ইনক্লুশন হচ্ছে যার পাওয়া উচিত না সে পেল। ইনক্লুশন হলে তুমি চেঁচাবে কেউ পেলো কেন, কিন্তু যে লোকটা পেলো সে খুশি হবে। কিন্তু এক্সক্লুশন হলে তো হই হই লেগে যাবে। আর এক্সক্লুশন এরা যদি তুমি শূন্য করতে চাও তাহলে সবাইকে দাও, দিয়তাম ভুজ্যতাম, তাই করছে। যাই হোক, কামিং ব্যাক টু মাই পয়েন্ট। হ্যাঁ, অটলজির কথা বললে, অটলজি কবি ছিলেন, আর ওর সেন্স অফ রাইট অ্যান্ড রং একটা অভাবনীয়। আর রসিক লোক ছিলেন, কবি তো ছিলেনই, খেতে ভালোবাসতেন। ওর সঙ্গে যখন খেয়েছি কি চমৎকার। আর কথা যখন বলতেন থেমে থেমে, তো অটলজির আমার ছাত্র না, তখন পড়াচ্ছি 77-এ, তখন আমি ডেলি স্কুলে পড়াচ্ছি, ইমার্জেন্সি চলছে, মরিস নগরে এসছে, অটলজি তো मस्त नहीं बोलते ये सरकार ने बोला था कि वो इन्फ्लेशन और नहीं होगा, कोई चीज का भाव नहीं बढ़ेगा। तब बात बोले ना एक टाकर कॉइन, बोले देखो ये रुपया था, अब तो चौहनी बन गई। আর ওই যে ডেলিভারিটা ফ্যান্টাস্টিক। না না, ওরকম ওটা স্মরণকালে ভারতবর্ষে আমি পাই। অনেকে বর্তমান প্রধানমন্ত্রীর কথা বলেন, কিন্তু ওটা অন্য লেভেল ছিল। আর ওই রকম সংস্কৃতাইজ হিন্দি, অটল বিহারীর যে হিন্দি, সেটাই হচ্ছে একেবারে প্রকৃত হিন্দুস্তান, একেবারে সংস্কৃত উর্দু জানতেন। ওই প্রজন্মের উত্তর ভারতে সবাই উর্দু জানত। দেবিলাল তো উর্দু ছাড়া কিছু জানতোই না। আর এই আমি যখন গেছি প্রথম, যাই হোক, আমরা কিন্তু আই এম নট অ্যালাউইং ইউ টু ডাইগ্রেস। টু হোয়াট এক্সটেন্ট দ্য ফাইন্যান্স মিনিস্টার্স আর রেসপন্সিবল? কিছুটা রেসপন্সিবিলিটি তো নিতেই হবে। একটা ডেথ সেন্টেন্স দিয়েছি, একটা জাজেস আছে ওখানে 3 জন, কেউ নোট অফ ডিসেন্ট দেয়নি, তাহলে তো কমপ্লিসিটি হতেই হবে। ওকে, আপনিও তো মানে ইউ আন্ডারস্ট্যান্ড মানে ডিপ্লোমেসি, হ্যাঁ, সো ওয়েল যে আপনাকে টু পিন ইউ ডাউন ইজ প্রিটি ডিফিকাল্ট, বাট স্টিল আই উইল কন্টিনিউ টু ট্রাই। আপনি এলেন, এতক্ষণ আমার সঙ্গে কথা বললেন, আপনি উপভোগ করলেন কিনা বলতে পারবো না, আমি বিস্তর আমার রিহার্সাল প্রশ্ন আর কেউ করলে কি উত্তর দেবো বোধ হয় করবে না। এটা আমি যে একটা গর্বিত হয়ে বলছি তা নয়, খুব দুঃখের সঙ্গে বলছি।
আমরা যখন সাংবাদিকতা করেছি তখন বুদ্ধিবৃত্তি বলুন বা জানাশোনার লেভেলে বলুন, আমার সমগোত্রী অন্তত 10 জনের নাম বলতে পারত। এখন আমার তো গোত্রফত্র নিজেরও নেই, আর অন্যদের গোত্র বোঝার চেষ্টাও করি। ঠিক আছে সুমন, ওকে, থ্যাংক ইউ।